ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কেমিস্ট্রি। প্রথম কোশ্চেন দেখো, দ্বিতীয় আয়নায়ন বিভাবে একটি কি প্রক্রিয়া? আয়নায়ন বিভাবে দ্বিতীয়টা হচ্ছে একটি তাপশোষী প্রক্রিয়া, কারণ একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর দ্বিতীয় ইলেকট্রনটা বের করার জন্য বাইরে থেকে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়। কেসিএন এর ক্ষেত্রে কোন প্রকার বন্ধন দেখা যায়? কেসিএন এর ক্ষেত্রে দুটো বন্ধন একসাথে দেখা যাবে, আয়নীয় এবং সমযোজী। কে প্লাস সিএন মাইনাস এটা হচ্ছে আয়নীয় বন্ধন, আর সি এর সাথে এনটা ট্রিপল বন্ডে যুক্ত থাকে, এটা সমযোজী বন্ধন। পরেরটা দেখো, কোনটি ডায়াম্যাগনেটিক অণু? এখানে যেগুলো রয়েছে তাদের মধ্যে ডায়াম্যাগনেটিক হচ্ছে F2 ফ্লোরিন। কোনো বিজোড় ইলেকট্রন থাকে, সবকটাই জোড়বদ্ধ ইলেকট্রন, কোনো বিজোড় ইলেকট্রন নেই। কোনটি সরলরৈখিক নয়? এখানে যেগুলো রয়েছে তার মধ্যে SO2 এস ডবল বন্ড ও এটা হচ্ছে কৌণিকভাবে থাকে, এই জন্য এটা সরলরৈখিক নয়। নিচের কোনটি দ্বিমেরু ভ্রামক শূন্য? এটা অপশন সি হবে, CO2। কেন শূন্য হবে? কারণ এটার গঠনটা হচ্ছে সি ডবল বন্ড ও ডবল বন্ড ও, এটার দ্বিমেরু ভ্রামক এদিকে ক্রিয়াশীল, এটার দ্বিমেরু ভ্রামক এদিকে ক্রিয়াশীল, এটা পরস্পর সমান ও বিপরীতমুখী হওয়ায় আলটিমেট জিরো হয়ে যাচ্ছে। অ্যাসিলিন অণুতে সি পরমাণু দুটি sp সংকরিত অবস্থায় থাকে, ট্রিপল বন্ড হওয়ার জন্য এরা পরস্পর sp সংকরিত অবস্থায় রয়েছে। XeF4 এর আকৃতি কেমন হবে? বর্গ সমতলীয়। এটি পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের কিনারার দৈর্ঘ্য a হলে কণার পারমাণবিক ব্যাসার্ধ হবে r equal to a/2√2 বা a equal to 2√2r ছিল, তাহলে r equal to a/2√2। একবার চাপে N2O2 ওজন হিসাবে 80% নাইট্রোজেন আছে, তাহলে N2 এর অংশচাপ হবে, তাহলে যদি 80 নাইট্রোজেন থাকে তাহলে CO2 অক্সিজেন আছে কত 20% ওজন হিসাবে, তাহলে মোল ভগ্নাংশ কত হবে 80/14, নয় নাইট্রোজেন হচ্ছে 28 বাই 80/28 যোগ 20/16। এটার ক্যালকুলেশনটা তোমরা করবে, করলে যেটা আসবে, আমি মোটামুটি অ্যাপ্রক্স ক্যালকুলেশন করেছি 0.82, দ্যাট মিনস অপশন এ। পরেরটা, উচ্চ চাপে এক মোল আদর্শ ভ্যালু, তাহলে এ পি ইন্টু পি প্লাস এ বাই এ এন স্কোয়ার ইন্টু ভি মাইনাস বিন বি ইকুয়াল টু এনআরটি, তাহলে এখানে যাবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, এর মানটা হয়ে যাবে পি, তার মানে হবে পিভি পি ইন্টু ভি মাইনাস বি ইকুয়াল টু আরটি এক মোল গ্যাসের জন্য। ব্যাবিস ল্যাটিসে পৃষ্ঠকেন্দ্রিক কেলাসের সংখ্যা হচ্ছে 2। পরেরটা, ক্ষার ধাতুগুলি সর্বদাই ডায়াম্যাগনেটিক, এটা ভুল, ক্ষার ধাতুগুলি সর্বদাই প্যারাম্যাগনেটিক হয়, এটা ভুল। আর কি বলেছে, ক্ষার ধাতুগুলি সর্বপক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে যা বিজোড় ইলেকট্রন, এই বিজোড় ইলেকট্রন থাকে বলেই তো এটা প্যারাম্যাগনেটিক হয়ে যায়, অর্থাৎ এ সঠিক নয়, কিন্তু আর সঠিক, অপশন ডি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।